আনন্যাচারাল ডেথ যত হয় আমাদের দেশে তার 80% ডিউ টু চেস্ট ট্রমা, আর এই চেস্ট ট্রমার 80% ডিউ টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যান্ড 20% ডিউ টু ফল ফ্রম হাইট অ্যান্ড ফিজিক্যাল অ্যাসাল্ট। হাউ ফিজিক্যাল অ্যাসাল্ট অকার্স এটা তোমরা জুরিসপ্রুডেন্সে পড়েছ। তো তাহলে চেস্ট ট্রমা, the mortality is very high unless promptly recognized and properly treated. কেন এটা ঘটে? যে God has created us with some vital organs, namely heart and lungs and the great vessels. All are situated inside our chest and it is protected by chest case, that is rib case. গড যেমন ভাইটাল অর্গানগুলো চেস্টে দিয়েছেন, তেমনি প্রোটেকশনের জন্য মোস্টলি প্রোটেক্টেড অবস্থায় রেখেছেন বাই মিনস অফ রিব কেস। আর কোনো অর্গান কিন্তু এরকম প্রোটেক্টেড অবস্থা আমার বডিতে নাই। অ্যাবডোমিনাল হিউজ অর্গান আছে, বাট দে আর লেসলি প্রোটেক্টেড, কারণ সামনের দিকে মানে শুধু স্কিন অ্যান্ড মাসেল দিয়ে প্রোটেক্টেড। সো বাট আবার এই প্রোটেক্টেড জায়গায় ইনজুরি বেশি হচ্ছে এবং ক্যাজুয়ালিটিও বেশি হচ্ছে। দি চেস্ট ট্রমা, দি মর্টালিটি ইজ ভেরি হাই আনলেস প্রম্পটলি রিকগনাইজড অ্যান্ড প্রপারলি ট্রিটেড। দি মার্জিন অফ সেফটি ইজ ভেরি স্লিম। দ্যাট মিনস যদি তুমি প্রপারলি ট্রিট করতে না পারো, ইউ উইল লস দি পেশেন্ট। ইনিশিয়াল কেয়ার ডিকটেটস দি ফাইনাল রেজাল্ট। তুমি যদি আর্লি এটাকে ডিটেক্ট করতে পারো এবং আর্লি ট্রিটমেন্ট করতে পারো, ইউ হ্যাভ দি অ্যাবিলিটি টু save many lives. With varying degree of severity, chest injury occurs in almost 80% by road traffic accident and পরে লিখে নাও 20% by physical assault and fall from height. তুমি আর্লি যদি এটাকে ডিটেক্ট করতে পারো এবং ট্রিট করতে পারো, তাহলে মেনি লাইফকে তুমি সেভ করতে পারো। তাহলে হোয়াট আর দ্য মেইন এইমস অফ রিসাসিটেশন? এই যে একটা ট্রমাটাইজড পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট করছো, এটাকে ব্রড সেন্সে বলা হয় রিসাসিটেশন। ইট ইজ কল্ড রিসাসিটেশন। রিসাসিটেশন ডাজ নট মিন দ্যাট যে মাউথ টু মাউথ ব্রিদিং করতে হবে। ইট ইজ নট রিসাসিটেশন। রিসাসিটেশন হচ্ছে একটা ইনজিওর্ড পেশেন্টকে তুমি প্রপার ট্রিটমেন্ট দিচ্ছ, কারণ ফাইন্ড আউট করছো এবং তার ইমিডিয়েট ইফেক্টিভ ট্রিটমেন্ট দিচ্ছ, এটাই হলো রিসাসিটেশন। তাহলে চেস্ট ট্রমার ক্ষেত্রে মেইন এইমস অ্যান্ড রিসাসিটেশনের ভিতরে কি আছে? দি স্ট্যান্ডার্ড মেথড অফ রিসাসিটেশন ইন অল কেসেস অফ পলিট্রমা ইজ অ্যাজ ফলো। ইউ মোস্ট প্রবাবলি ইউ নো অল দ্যাট যে A, B, C, D and E. What indicates A? A, that is airway. Inside the airway, we have to look for aspiration of blood and secretions from oral cavity, pharynx and trachea. When a patient came to you having a polytrauma, there may be some patient may be in unconscious state or semi-conscious state, so that he is unable to vomit out all the materials deposited inside the throat, or he is unable to protect his airway. So that you should have, as a doctor, you first have to look for the situation of the airway, that is whether there is aspiration of blood আছে কিনা, কোনো সিক্রেশন ফ্রম ওরাল ক্যাভিটি যেটা অ্যাসপিরেশন হয়ে যাচ্ছে তেমন কিছু আছে কিনা, ফ্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার অবস্থাটা কেমন, এটাকে তোমাকে সার্চ করতে হবে। তারপরে কি করতে হবে? ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, যদি কিছু তোমার ডেব্রিস জমা হয়ে থাকে, সেগুলোকে তুমি সাকার দিয়ে ওয়াশ আউট করে দিয়ে এয়ারওয়েটা ক্লিন করলে, যদি এয়ারওয়ে ক্লিন করার পরে তুমি দেখো যে না, স্টিল দেন দেয়ার ইজ সাম প্রবলেম, তোমাকে ইউ মে হ্যাভ দি রাইট টু ইন্ট্রোডিউস এট ট্র্যাকিয়াল টিউব, প্লাস্টিক ট্র্যাকিয়াল টিউব, একটা ট্র্যাকিয়াল টিউব দিয়ে দিলে, সো দ্যাট এয়ারওয়েটা প্যাটার্ন থাকলো। আরও কি করতে পারো? এন্ডোট্র্যাকিয়াল ইন্টুবেশনও তুমি করতে পারো। তাহলে টু কিপ দি এয়ারওয়ে প্যাটেন্ট, ইউ হ্যাভ টু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইউজ দি নাসোগ্যাস্ট্রিক সাকশন বা অরোফ্যারেঞ্জিয়াল সাকশন। ইফ ইট ইজ সাফিসিয়েন্ট, দেন ইজ ফাইন। If not sufficient, you have the option to introduce a endotracheal tube or a plastic airway. গালের ভিতরে একটা টিউব দিয়ে দেওয়া হয়, প্লাস্টিক এয়ারওয়ে, সো দ্যাট পেশেন্ট ক্যান ব্রিথ স্পন্টেনিয়াসলি। ওকে, নেক্সট থিং হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা কি হচ্ছে? হোয়াট ইজ ব্রিদিং? দ্যাট উই নো। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, the inspiration expiration collectively called breathing,
and it is a spontaneous process, not a voluntary. It is an involuntary and spontaneous process. তুমি পেশেন্টকে দেখলে যে পেশেন্ট তোমার কাছে যেটা এসেছে ওর ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, সে আইদার ইনহেলেশনটা লেবার্ড হচ্ছে আর ডিফিকাল্ট হচ্ছে, অথবা এক্সপিরেশনটা লেবার্ড অথবা ডিফিকাল্ট হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইউ মে নিড ইনটিউবেশন, দ্যাট ইজ এন্ডোট্র্যাকিয়াল টিউব দিয়ে তুমি অ্যাসিস্টেড ভেন্টিলেশন করো। আর কি করতে হবে, ইন্ট্রাকোস্টাল চেস্ট টিউব ড্রেন। যদি তুমি দেখে থাকো যে না তার চেস্টের ভিতরে কোনো প্রবলেম আছে যার জন্য সে শ্বাস নিতে পারছে না, he is unable to breathe due to the problems in the chest wall, then you may have the option to introduce an intercostal chest tube drain. আরেকটা কি করা যেতে পারে, তুমি দেখলে যে পেশেন্টের চেস্টে একটা ওপেন উন্ড রয়েছে, যার ফলে সে যখন ব্রিদিং করছে যে একটা নেগেটিভ সাকশন দিয়ে নেগেটিভ প্রেশারের কারণে লাংসটা ইনফ্লেশন ডিপ্রেশন হচ্ছে উইথ দি চেস্ট কেস, সেটা হাম্পার্ড হচ্ছে। সো ইউ হ্যাভ টু ক্লোজ দ্যাট ওপেন উন্ড। 4-5টা রিব ভেঙে এখানে এটা ওপেন হয়ে গেছে, যার ফলে ইয়ার এখান থেকে লিকেজ হয়ে যাচ্ছে, যা সে নাক দিয়ে ব্রেথ করছে এখান থেকে লিক হয়ে যাচ্ছে, অথবা এখান থেকে ভিতরে নেগেটিভ প্রেশার, বাইরে পজিটিভ প্রেশার। হোয়াট উইল হ্যাপেন, পজিটিভ থেকে নেগেটিভে বাতাস যাবে, সো এদিক থেকে উল্টা মানে অপোজিট ডিরেকশনে বাতাস ঢুকছে। দ্যাট ইজ হোয়াই তখন এটা একটা ট্রাবল সামথিং, সো ইউ শুড হ্যাভ টু ক্লোজ দি ওপেন উন্ড আর্লি। এনিওয়ে তুমি ওপেন উন্ডটাকে ক্লোজ করো। এখানে এমনও বলা আছে যে তুমি যদি সেলাই করার সহিষ্ণুতা পাচ্ছ না, অথবা এমন কোনো ফেভারেট এনভায়রনমেন্ট নাই যে তুমি স্টিচ করে উন্ডটাকে ক্লোজ করবা, ইউ জাস্ট অ্যাপ্লাই স্টেরাইল মপ দেয়ার অ্যান্ড গিভ ব্যান্ডেজ। তুমি একটা মপ দিয়ে, মপ তো কী জিনিস জানো তো সবাই, ডু ইউ নো হোয়াট ইজ মপ? তুমি মপ দাও, ওখানে দিয়ে তুমি ব্যান্ডেজ করে দাও। এনি হাউ ইউ হ্যাভ টু ক্লোজ দি ওপেন উন্ড, ঠিক আছে? লাইফ সেভ করো, তারপরে তুমি ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাবে। তারপরে আসছে কি দেখো, দিস টু স্টেপস, দ্যাট ইজ স্টেপ 1 and A and B, দ্যাট ইজ এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং হেল্পস ইন রিএরিয়েটিং দি লাংস। এই দুটো স্টেপ যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি লাংসটাকে সেভ করতে পারলে। আর লাংসটা যদি সেভ করতে পারো তাহলে তোমার রেসপিরেশনটা প্রপারলি চললো, পেশেন্ট কিন্তু তোমার স্টেবল হতে শুরু করলো। নাও থার্ড থিং ইজ সার্কুলেশন। সার্কুলেশন বলতে কি, যে আমরা ঠিক আছে লাংসটাকে আমরা সেভ করলাম, ব্রিদিংটাকে সেভ করলাম, ব্রিদিংটা ঠিক আছে, বাট উইথ দি ব্রিদিং বডি নিডস দি সার্কুলেশন অফ দি ব্লাড। যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক প্রপারলি না হয় তাহলে যতই তোমার ব্রিদিংটা ভালো হোক না কেন, পেশেন্ট উইল নট সারভাইভ। সো দ্যাট তোমাকে এই সার্কুলেশনের দিকে এবার নজর দিতে হবে। আগে প্রথমে এয়ারওয়ে ঠিক করো, ব্রিদিং ঠিক করো, দেন তুমি লুক ফর সার্কুলেশন। সার্কুলেশন কেমন দেখো, হিউজ ব্লাড লস হচ্ছে, এত বেশি ব্লাড লস হচ্ছে যার জন্যে সে হয়তো সারভাইভ করবে না, এটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে কি হচ্ছে, কন্ট্রোল অফ মেজর অ্যান্ড লাইফ থ্রেটেনিং ব্লিডিং, এটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। আর কি করতে হবে, ভলিউম ইনফিউশন, যেটুকু লস তোমার কাছে আসার আগে হয়ে গেছে সাথে সাথে সেটুকু তুমি রিপ্লেস করো। আমরা সার্জারিতে একটা জিনিস বলি, ব্লাড ফর ব্লাড। যদি তোমার ব্লাড লস হয়েছে ইউ হ্যাভ টু ট্রান্সফিউজ ব্লাড, বাট ব্লাড ট্রান্সফিউশনটা যখন তখন হয় না। ইফ ইট ইজ নট সো আর্লি পসিবিলিটি, দেন ইউ শুড ইন্ট্রোডিউস এ আইভি ফ্লুইড। তুমি সেখানে ক্রিস্টালাইট ফ্লুইড স্টার্ট করো, সো দ্যাট তুমি ভলিউমটা অন্তত মেনটেন করো। ব্লাড দিলে ভলিউমও মেনটেন হচ্ছে, কনস্টিটিউয়েন্টসগুলোও মেনটেন হচ্ছে, বাট ইন অ্যাবসেন্স অফ ব্লাড অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু introduce IV fluids to correct the blood lost volume, ঠিক আছে? তারপরে আসছে কি, ডিজেবিলিটি। ডিতে হলো কি, ডিজেবিলিটি। ডিজেবিলিটি বলতে কি, যে ওই পেশেন্টটা কোনো নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে কিনা ট্রমার কারণে, সেটা তোমাকে ইমিডিয়েটলি সার্চ করতে হবে। দেন এক্সপোজার, ইতে হলো এক্সপোজার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে হিয়ার, যে অল দি ক্লোথিংস টু বি কাট ওপেন উইদাউট মুভিং দি পেশেন্ট। তোমাকে একটা রুগী আসলো, সেখানে পলিট্রমা রুগী এসেছে, প্যান্ট শার্ট কোট পরে এসেছে, তুমি হয়তো মনে করলে যে ঠিক আছে রুগীটাকে আমি বসাবো, আস্তে আস্তে জামা খুলবো, তারপরে শোয়ায়ে প্যান্ট খুলবো, সব কিছু। এটা করা যাবে না, কারণ কোথায় তার কি ট্রমা আছে সেটা তুমি তখনও সর্ট আউট করতে পারো নি। তোমার এই মুভমেন্টটাই হয়তো কোনো ফ্র্যাকচার সাইডটাকে ডিসলজমেন্ট করতে পারে এবং পেশেন্টকে তোমার আরও লাইফ থ্রেটেনিং এনভায়রনমেন্টে নিয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই পেশেন্ট যে অবস্থায় আছে ওই অবস্থায় সবগুলো কেটে দাও, কেটে দিয়ে তাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল তাকে ওপেন করে দাও। নাও
all the above steps are taken by the trauma center team simultaneously and not one by one. এই যে আগে আমি এয়ারওয়ে দেখলাম, তারপরে ব্রিদিং দেখলাম, সার্কুলেশন দেখলাম, একটার পর একটা, নট দ্যাট। তোমার টিম একই সাথে সব কিছু সার্চ করবে, কারণ ইউ হ্যাভ গট মানে নো এনাফ টাইম। সো যত দ্রুত তুমি মেজার নিতে পারবা তত পেশেন্টটাকে সার্ভাইভ করতে পারবে। এরপরে দরকারটা কি, পলিট্রমা যখন হয়েছে, patient obviously he or she is suffering from extreme pain, and this extreme pain may create him tremendous problems, so you should have to look for the control of pain. তাহলে তুমি তাকে একটা পেন রিলিফ করার জন্য অ্যানালজেসিক দিবা, বাট ফর গড সেক নেভার সিডেট দি পেশেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ ইউ শুড নট টু ইউজ দি নার্কোটিক অ্যানালজেসিক্স, বিকজ নার্কোটিক অ্যানালজেসিক তোমাকে পেন রিলিফ করছে, অ্যাট দি সেম টাইম তাকে সিডেট করছে, অ্যাজ বিকজ ইট ইজ সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ। So that you should not to use narcotic analgesic, because your idea is that I will relieve the pain, I should not make the patient sedate. For God's sake পেশেন্টকে কখনো সিডেট করবে না, কারণ সে যদি অ্যাক্টিভ থাকে, অ্যালিফ থাকে, মানে ফুল সেন্সে থাকে, তাহলে সে তার ভাইটাল জিনিসগুলোকে নিজের মানে মতো করে মেনটেন করার চেষ্টা করবে। বাট তাকে যদি তুমি সিডেট করে দাও, ডিপ সিডেশনে চলে গেলে সে কিন্তু এগুলো দিকে খেয়াল করতে পারবে না, দ্যাট ইজ কেয়ারলেসলি অনেক মিস্টেক হয়ে যেতে পারে। সো ইউ মাস্ট হ্যাভ টু রিলিভ পেন, বাট ইউ শুড নট টু সিডেট দি পেশেন্ট। এই ভুলটা কিন্তু আমাদের ইমার্জেন্সিতে ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে এবং উই লুজ পেশেন্ট। তারপরে কি আছে, অল ওপেন উডস অফ দি চেস্ট শুড বি কভার্ড। আগেও যেটা বলেছি, চেস্টে যে ওপেন উন্ড আছে সেটা তোমাকে কভার করে দিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর হচ্ছে কি, লাইফ থ্রেটানিং ইনজুরি শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড ট্রিটেড ইমিডিয়েটলি। তাহলে এই কতগুলো কাজ যদি আমরা করতে পারি, তাহলে একটা পলিট্রমা পেশেন্ট যে তোমার কাছে আসে, when you will be emergency medical officer in a hospital or any trauma center, then you must have to keep in mind the things and should take immediately measures accordingly. দেখো, here is a picture, can you see from back? একটা পলিট্রমা পেশেন্ট, রিব ফ্র্যাকচার আছে, ছবিটা ভালোভাবে ফোকাস করা যায়নি, ছবিটা উঠানো যায়নি। লেফট লাংসে এখানে দেখো হেজি আছে, এটা রাইট লাং, এখানে দেখো ল্যাটারাল বর্ডার অফ দি রিবস দেখা যাচ্ছে, বাট ইট ইজ দ্য লেফট সাইড অফ দি চেস্ট, এই জায়গাগুলোতে হেজি মানে সাদা ভাব হয়ে গেছে, এখানে রিবসের সাইডগুলো বোঝা যাচ্ছে না। এখানে মাল্টিপল ফ্র্যাকচার আছে এবং এই ফ্র্যাকচার কারণে ব্লাড অ্যাকুমুলেশন হয়ে গেছে। তো সেইটার জন্য এখানে আবার একটা ইন্ট্রাকস্টাল চেস্ট টিউব ড্রেন ইনসার্ট করেছে। এই যে ড্রেনটার মাথাটা, এই ড্রেনের মাথাটা, এই টিউবের মাথাটা। তো এটা একটা পিকচার থাকলো যে যদি কখনো এরকম পেশেন্ট পাও এক্সরেতে, কিন্তু এরকম সিনারিওটা তোমাদের সামনে আসবে। ইভেন এমন হতে পারে যে টোটাল লাংস, একটা লাংসই বিকাম ক্লপসড অ্যান্ড বিকাম হেজি। যখন ওখানে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে তখন কি লাংটা ফাংশন করবে? নেভার। কারণ এই যে ব্লাড অথবা ওয়াটার যেটাই জমা হোক, ও তো প্লুরাল স্পেসটাকে অকুপাইড করে ফেলবে, লাংসটাকে এখন পুশ আউট করে দিয়ে এখন লাংসটা ক্লপস লাইক করে রাখবে আর কি। এখানে যে ট্রমাগুলো হয় চেস্টে, তার ভিতরে আমাদের জন্য ক্ষতিকারক প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে রিব ফ্র্যাকচার। রিব ফ্র্যাকচার হলেই কিনা আমাদের তখন লাংসের ভিতর সাইডগুলো মেজর ড্যামেজ হবে। তাছাড়া ইউজুয়ালি মেজর ড্যামেজ হয় না, ড্যামেজ হতে পারে লাংসে, কিন্তু রিব ফ্র্যাকচার না হলে মেজর ড্যামেজ হয় না। এখন রিব ফ্র্যাকচার নিয়ে কতগুলো কথা আছে, ইউ শুড টু কিপ ইন মাইন্ড, দ্যাট ইজ যদি হোয়েন ফার্স্ট রিব ইজ ফ্র্যাকচার্ড, যদি ফার্স্ট রিব ফ্র্যাকচার হয়, ইট ইজ এ মার্কার। এই ফার্স্ট রিব ফ্র্যাকচার যদি হয়ে থাকে, আমরা পেশেন্ট আসলো, রিসিভ করলাম, আমরা এক্সরে করে দেখলাম যে দেয়ার ইজ ফার্স্ট রিব ফ্র্যাকচার, দেন হোয়াট ইউ শুড টু হ্যাভ টু থিঙ্ক, এই যে রিব ফ্র্যাকচারটা হয়েছে এটা তোমাকে কি কি ক্ষতি করতে পারে। ফার্স্ট রিব ফ্র্যাকচার যদি হয়ে থাকে, ইউজুয়ালি ইট ইজ প্রন টু মেক ইঞ্জুরি টু দি ব্র্যাকিয়াল প্লেক্সাস, সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড ভেন, ঠিক আছে? যদি ফার্স্ট রিব ইঞ্জুরি হয়ে থাকে, ট্রমেটিক ইঞ্জুরি হয়ে থাকে, তাহলে ইট ইজ মোস্ট লাইকলি টু মেক ইঞ্জুরি ইন দি ব্র্যাকিয়াল প্লেক্সাস। আর একটা হলো কি, সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড ভেন, কারণ একদম রিবসের উপরে আছে, ফার্স্ট রিব কেসের উপরে আছে, চেস্ট কেসের উপরে আছে ফার্স্ট রিব। তো ফার্স্ট রিব যদি ফ্র্যাকচার হয়,
ব্র্যাকিয়াল প্লেক্সাস যে নার্ভ, একটা নার্ভ প্লেক্সাস, সেখানে কি হচ্ছে যে এখানে ব্র্যাকিয়াল প্লেক্সাসে ইনজুরি হতে পারছে। ব্র্যাকিয়াল প্লেক্সাসে ইনজুরি হলে মোস্টলি ব্র্যাকিয়াল প্লেক্সাস সাপ্লাই করছে তোমার আর্মসকে, আর্মের ইনারভেশনটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে, এগুলো ইনজুরি হয়ে যেতে পারে। আর একটা কি উপরের দিকে সাবক্লেভিয়ান আর্টেরিয়ান ভেন যাচ্ছে, সেটা ইনজুরি হয়ে গেলে তোমার আপার পোর্শনে হেড নেকে ব্লাড সাপ্লাইটা মেজর মানে হাম্পার হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা ফার্স্টলি ফ্র্যাকচার হলে উই হ্যাভ টু সার্চ দ্যাট যে এই রিজনে কোনো ইনজুরি সেখানে আছে কিনা। আর কি আছে, যদি তোমার ডিসপ্লেস ফ্র্যাকচার অফ দি 8 to 10, তাহলে 8, 9, 10 রিব যদি ফ্র্যাকচার হয়, তাহলে তোমাকে কি থিঙ্ক করতে হবে, ফ্র্যাকচারটা যদি ডিসপ্লেসড হয়ে থাকে, ফ্র্যাকচার হয়ে এন্ড টু এন্ড অ্যাপোজিশন হয়ে থাকলে নো হার্ম, বাট এটা যদি ডিসপ্লেস হয়ে থাকে তাহলে তোমার থিঙ্ক করতে হবে ইন কেস অফ রাইট সাইড দেয়ার মে বি চান্স অফ ইঞ্জুরি টু দি লিভার, ইন কেস অফ লেফট সাইড দ্যার ইজ এভরি চান্স ফর দি ইঞ্জুরি টু দি স্প্লিন, অ্যান্ড লিভার অ্যান্ড স্প্লিন যদি ইঞ্জুরি হয়ে থাকে দেয়ার শুড বি চান্স টু ডেভেলপ হেমোপেরিটোনিয়াম. Hemoperitoneum, huge blood should be accumulated inside the peritoneal cavity, that is called hemoperitoneum. আর যদি তোমার 11 and 12 রিবস যদি তোমার ইনজুরি হয়ে থাকে, তাহলে যে সাইডে ইনজুরি হয়েছে সেই সাইডে কিডনি ইজ ভালনারেবল টু বিকাম ইনজিওর্ড। তাহলে কিডনি যদি ইনজিওর্ড হয়ে থাকে, পেশেন্টের কি কমপ্লেন আসবে, সেখানে তোমার ফ্লাংটা ফুল হয়ে যাবে এবং হি আর শি উইল কমপ্লেন হেমাচুরিয়া, যে পেশেন্ট এসে বলবে যে আমার পেশাবের সাথে রক্ত পড়ছে। তাই অবভিয়াসলি থিঙ্ক করবা দেয়ার মে বি ইনজুরি টু দি কিডনি অ্যান্ড ইট ইজ মোস্ট প্রবলি ফ্রম দি ফ্র্যাকচার অফ দি 11th or 12th রিবস। আর পেনিট্রেটিং ইনজুরি টু দি লেফট লোয়ার চেস্ট, যদি পেনিট্রেশন হয়, কোনো কিছু পেনিট্রেট করে থাকে, তাহলে তোমার কি হতে পারে, ইন কেস অফ লেফট সাইড দেয়ার ইজ এভরি পসিবিলিটি টু বিকাম ইনজিউর টু দি হার্ট, লাংস, ডায়াফ্রাম অ্যান্ড স্টমাক অ্যান্ড স্প্লিন। তাহলে পেনিট্রেটেড ইনজুরি যে লেফট সাইডে হয়ে থাকে, লোয়ার চেস্টে হয়ে থাকে, তাহলে এভরি চান্স ফর দি ইনজুরি টু দি হার্ট, লাংস, ডায়াফ্রাম, স্টমাক অ্যান্ড স্প্লিন। তাহলে এতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে যে রিব ফ্র্যাকচার হলেই যে কিছু না করে ছেড়ে দিলাম, ইট ইস নট দ্যাট। ফার্স্ট রিব হলে কি বা জিনিস চিন্তা করবা, তারপরে তোমার 8 to 10 রিব ফ্র্যাকচার হলে কি চিন্তা করবা, 11, 12 রিব ফ্র্যাকচার হলে কি চিন্তা করবা, ইভেন চেস্টে যে কোনো পেনিট্রেটিং ইনজুরি হয়ে থাকে, কোনো জিনিস কোনো অবজেক্টে পেনিট্রেট করে থাকে, তাহলে আর কি এডিশনাল ইনজুরি হতে পারে, ইউ হ্যাভ টু থিঙ্ক দিস।